খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আসন্ন বিপিএল আয়োজনে হযবরল অবস্থা। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন থেকে প্লেয়ার্স ড্রাফটের সময় 3 দফা পেছানোর পর এবার ক্রিকেটারদের তালিকা নিয়েও টাল বাহানা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। বৃহস্পতিবার 166 ক্রিকেটারের তালিকা প্রকাশ করলেও ক্রিকেটার বাছাই, ক্যাটাগরি সিলেকশন আর দলের সংখ্যা নির্ধারণ নিয়ে কাটেনি বিতর্ক। প্রকাশিত তালিকায় শামিত প্যাটেল, পিয়ুষ চাওলা, রবি বোপারাদের মতো বহু আগে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার থাকলেও নেই রুবেল হোসেনের নাম। 30 ডিসেম্বর বিকেলে বসবে আসন্ন বিপিএল 6 দলের ক্রিকেটারদের নিলাম। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পড়বে। শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। চীনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। আজ গুরুত্বপূর্ণ এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করলে 2026-এ অনুষ্ঠিত আসরের মূল পর্বের টিকিট কাটা লড়াই এগিয়ে থাকবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এখন পর্যন্ত গ্রুপে পূর্ব তিমুর, ব্রুনাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে লাল সবুজের যুবারা। আজ এখন মাঠের আলোচ্য বিষয় প্রাপ্তি অপ্রাপ্তির টেবিল টেনিস। সম্প্রতি সলিডারিটি গেমসে রৌপ্য পদক জিতে আসলে টেবিল টেনিসে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তারা আজ আমাদের অতিথি হিসেবে আছেন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় খই সাই এবং জাবেদ আহমেদ। আপনাদের দুইজনকে স্বাগত এখন মাঠে। আপনারা বেশ উত্তেজনা সৃষ্টি করেছেন। দীর্ঘ 53 বছরের ইতিহাসে একটা সর্বোচ্চ পদক জিতেছে টেবিল টেনিস ফেডারেশন। সেই পদকের অগ্রদূত বা আপনারা বলি আপনাদের মাধ্যমে আসলে জয়, সেই জয়টা পেয়ে আসলে কতটা স্ট্রাগল করতে হয়েছে, এই পেছনের গল্পটা শোনার আগে আসলে আপনাদের প্রাপ্তিটা আসলে কেমন ছিল, উদযাপনটা কেমন ছিল, যদি একটু জাবেদ ভাইয়ের কাছে শুনতে চাই। না, ধন্যবাদ আপনাকে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া, আর এটার একটা অংশ হতে পারছি আমি আর খই। তা এটা আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে আর কি। খেলাধুলা কতদিন করব জানি না, কিন্তু এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাদের জন্য নিঃসন্দেহে, দুজনের জন্য। খইয়ের কাছে জানতে চাই, দ্বৈত ইভেন্ট ছিল, দুজনকেই একই সাথে আসলে মাঝব বা যে মনোযোগটা আসলে ধরে রাখতে হয়, সেই জায়গায় আসলে আপনি তার সাথে কিভাবে মিল রেখে কাজ করেছেন? নিশ্চয়ই জাবেদ আপনার অনেক সিনিয়র। জি, আসলে উনি যেহেতু বামহাতি এবং আমার রাবার যেহেতু আলাদা, পিম্পলস রাবার, তো আমরা বামহাতি ডানহাতি মিলাই কমিউনিকেশন আমাদের ভালো ছিল। এই মিলাই আমাদের খেলাটা অনেক ভালো হয়েছে এবং আমার রাবারের যে এবং ওনার বামহাতি হওয়ার কারণে আমরা গেমসে অ্যাডভান্টেজ পেয়েছি। জাবেদ, আপনি তো অনেক দিন ধরে খেলছেন, 2013 সাল থেকে জাতীয় ফেডারেশনে আছেন টেবিল টেনিসে। এই যে টেবিল টেনিসের হয়ে সর্বোচ্চ পদক বলা হচ্ছে, আপনি এর আগেও তো সলিডারিটি গেমসে অংশগ্রহণ করেছেন। এর আগে এবারই প্রথম আপনাদের দুজনের জন্যই প্রথম। এর আগেও তো টেবিল টেনিস ফেডারেশন থেকে সলিডারিটি গেমসে 2005 সাল থেকে তারা নিয়মিতভাবে অংশগ্রহণ করছে। তবে সেইভাবে আসলে পদক জয়ের গল্পটা তারা কখনোই পূরণ করতে পারছে না, যেটা বলা হচ্ছে যে রৌপ্য পদক। সেই জায়গা থেকে আসলে এই আকাঙ্ক্ষাটা বলা হচ্ছিল যেহেতু এবার আমাদের শুটিং এবং আর্চারি ফেডারেশন যেতে পারেনি, তারা আসলে পদক আগে থেকে আসলে বলা হচ্ছিল যে এবার আকাঙ্ক্ষাটা বা প্রত্যাশা অথবা পূরণ হবে না। তবে সেই জায়গায় আপনারা উতরেছেন এবং বেশ ভালোভাবে উতরেছেন। সেই জায়গার মানে সেখানকার পরিস্থিতি বা সেখানে আপনারা তো অনেকদিন আগেই গিয়েছেন, সেখানকার অবস্থান বা তাদের আপনাদের স্বাগত জানার অভ্যর্থনা বা থাকার ব্যবস্থা নিয়ে যদি একটু জানতে চাইতাম। জি, মানে আমাদের সত্য কথা বলতে আমরা প্রতিটা টুর্নামেন্টেই যখন যাই ইন্টারন্যাশনালি, আমরা রেজাল্ট করার স্বপ্ন নিয়েই যাই। হয়তোবা সবসময় আমাদের সাপোর্ট দেয় না, কপালও মনে করেন কি লাগে, সব কিছু মিলিয়ে এবার আমাদের দুজনের কম্বিনেশন খুব ভালো ছিল। আর ও খই যে কথাটা বললো, আমি যেহেতু লেফটি, ওর রাবারটাও একটু অন্য টাইপের রাবার, এন্ট্রি রাবার, এই জন্য এই দুইটার কম্বিনেশন আমাদের খুবই এই টুর্নামেন্টের জন্য খুবই ভালো হয়েছে। আর অপোনেন্টের জন্য এটা একটু প্রবলেম হয়েছে, যেহেতু আমাদের এই কম্বিনেশনটা ভালো হওয়ার কারণে।
এই সকল কিছু ফ্যাসিলিটি মিলিয়ে আর কি আজকে এই রেজাল্ট। অপোনেন্ট কি বুঝতে পারছিল না আসলে কোত্থেকে কখন অ্যাটাক হবে বা আপনাদের পজিশনটা কেমন হবে, এরকম কি কিছু? মানে অ্যাকচুয়ালি কি, মানে ওর যদি প্লেন রাবার থাকতো তাহলে অপোনেন্টের জন্য বুঝতে সহজ হতো, যেহেতু ওর রাবারটাও একটু ডিফারেন্ট টাইপের আর আমিও লেফটি, সো আমাদের দুইজনের কম্বিনেশনে অপোনেন্টের জন্য এটা প্রবলেম হচ্ছিল। আর খৈকত থেকে যদি একটু শুনতে চাই, উদযাপনের পর নিশ্চয়ই সাধারণ সম্পাদক ছিলেন এবং আপনার সতীর্থ অনেকেই ছিলেন, আসলে আপনাদের একটা বড় দল গিয়েছিল ওইখানে। মিশ্র দ্বৈতের পর আমরা দেখলাম যে আপনি বেশ উল্লাস মানে উদযাপন করছিলেন, তবে জাভেদ ভাই বেশ টেনশনে ছিল বা কোনো একটা কিছু ভাবছিল হয়তো বা। এই যে উদযাপনটা, আপনি সেই রাঙামাটি থেকে উঠে এসেছেন, 2020 সালে জাতীয় দলের সুযোগ পেয়েছেন এবং আপনার হাত ধরে এত বড় অর্জন আপনাদের দুইজনের মাধ্যমে, ফেডারেশন থেকে শুরু করে যদি বলি যে সলিডারিটি গেমস, এর আগে অনেক আপনারা ফেডারেশন কাপেও মনে হয় প্রস্তুতি সেরে গেছেন, সেই প্রস্তুতিটা আসলে কি আপনাদের জন্য যথেষ্ট ছিল কিনা একটা সলিডারিটি গেমসে পদক জয়ের জন্য? জি, আসলে আমরা এই বছরে দেশে বিদেশ মিলায় অনেকগুলো টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছি। প্রায় ইন্টারন্যাশনালি আমরা 4টা খেলার সুযোগ পেয়েছি এবং ইসলামিক সলিডারিটিতে যাওয়ার আগে আমাদের সিলেকশনও হয়েছিল এবং টুর্নামেন্টও হয়েছিল। তো আমাদের সব মিলায়ে আমাদের প্রিপারেশন ভালোই ছিল এবং আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের একটাই ছিল যে কোনো একটা ইভেন্টে পদক আনার এবং অনেক মিশ্র দ্বৈতের বাইরে যে ইভেন্টগুলো ছিল ওইখানে এমন হয়েছে যে ফার্স্টে শক্তিশালী দেশগুলোর সাথে পড়ে গিয়েছে, এজন্য ওই ইভেন্টগুলোতে আর কি সম্ভব হয়নি। তো মিশ্র দ্বৈতে যখন আমরা ফিকচার দেখি তখন আমরা আলোচনা করে, কোচ সবাই মিলে আলোচনা করে আমরা বলি যে আমাদের এখনও সুযোগ আছে যে মিশ্র দ্বৈতে কিছু করার। তারপরে আমরা গায়নার সাথে 3-2-তে অনেক ফাইট করে জিতি। তারপর মালদ্বীপের সাথে 3-0-তে জিতে যায় এবং বাহরাইনের সাথে 3-1-এ। তারপর তুর্কির সাথে আমরা খেলি, ফাইট দিই বা জিততে পারি না, কারণ তুর্কি আগে থেকেই অনেক খেলে আসছে এবং ওরা অনেক খুবই শক্তিশালী দেশ। তো সব মিলায়ে আমাদের প্রিপারেশন খুবই ভালো ছিল। মানে লক্ষ্যটা তো আসলে আমাদের স্বর্ণ পদক ছিল, তবে আমরা রৌপ্য পদক জিতেছি। তারপর আসলে যেই জায়গাটাতে আসলে বলা হচ্ছিল যে কাঙ্ক্ষিত ফলাফল, কারণ আপনারা মনে হয় যাওয়ার আগে আপনারাই বলেছিলেন যে কোয়ার্টার ফাইনাল আপনাদের এবার লক্ষ্য থাকবে, তারপরের প্রস্তুতিটা আসলে ধীরে ধীরে ওই জায়গায় যাওয়ার প্ল্যান আছে আপনাদের। আমরা দেখেছি বিগত সময়ে কোয়ার্টার ফাইনালে পর্যন্তই আপনারা আসলে হোঁচট খেয়েছেন কোয়ার্টার ফাইনালের পরে, এইবার এই আশাটা পূরণ হয়েছে। যদি একটু আমাদের পদকের সলিডারিটি গেমসের পদকের আমরা একটু দেখে নেই, কারণ আমাদের রিয়াদে হয়েছে এবং বেশ তর্ক বিতর্ক অনেক কিছুই থাকে। এবার আমরা দেখেছি যে ভারোত্তোলনে আমরা 3টা পদক পেয়েছে এবং একজনই কিন্তু 3টা পদক অর্জন করেছে, ইকরা। টেবিল টেনিসে একটা রৌপ্য আছে আপনাদের আর উশুতে একটা। এই যে 13টা ইভেন্ট গিয়েছে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গেছে, তারপর 3টা আমরা ক্লিক করতে পেরেছি। এই 3টা ইভেন্ট নিশ্চয়ই আমাদের জন্য ভবিষ্যতেও আসলে আশার বাণী দেখাবে, নিশ্চয়ই ভালো কিছু দেখাবে। এই স্বর্ণ পদকটা আপনাদের জয়ের স্বপ্নটা আসলে কবে আপনারা ফিক্সড করতে মানে পারবেন? যদি বলি যে 53 বছর অনেক সময় দেশের ইতিহাসে, অন্য জায়গায় অন্য ইভেন্টগুলোতে আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, এই যে আমাদের পদকের স্বর্ণতে একেবারে আমরা জিরো, এই জিরোটা আমরা আসলে কবে 10 আউট অফ 10 করতে পারবো? এটা আমি মনে করি আসলে আমাদের ফ্যাসিলিটিটা আরও বাড়ানো উচিত মানে দেশের থেকে, কারণ আমরা এবার যে অনেকগুলা দেশের প্লেয়ারদের সাথে কথা হয়েছে, তা ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পারি, মানে সলিডারিটি গেমসে অন্যান্য দেশের প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে আমাদের আসলে যে ফ্যাসিলিটি আমরা পাই এই ফ্যাসিলিটি দিয়ে আসলে ওই পর্যায়ে কোনো মানে বড় কোনো অর্জন আনা খুবই কঠিন। মানে তারা কি পাচ্ছেন আর আপনারা কি পাচ্ছেন না, কারণ সব সময় তো দেশের ফেডারেশন বলে থাকে যে তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, মানে পার্থক্যটা আসলে কোন জায়গাটাতে? পার্থক্যটা আসলে আমাদের তো ফেডারেশন থেকে আমাদের কোনো বেতনের কোনো ব্যবস্থা নাই এখন পর্যন্ত, আর আমাদের আসলে এই লিগও ঠিক বছরে টাইম টু টাইম হচ্ছে না। এটাও যদি আমাদের হইতো তাহলে হয়তো ফেডারেশনের প্লেয়ারগুলা অন্তত ফাইন্যান্সিয়ালভাবে সলভেন্ট থাকতো। আর ব্যাপারগুলো আমাদের চাকরিরও ওইভাবে কোনো ব্যবস্থা নাই। আপনার যেমন ইন্ডিয়ায় চাকরির ব্যবস্থা আছে, একটা লেভেল পর্যন্ত খেলতে পারলে আপনি চাকরি 100% আপনি পাচ্ছেন। সো এই দিকগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি, কারণ একটা প্লেয়ারের যখন দিন শেষে পিছনে
তাকিয়ে দেখবে, মানে তার লাইফের ওই সিকিউরিটিটা পাচ্ছে না, তখন আপনি তার থেকে 100% এফোর্টটা আশা করলেও আপনি নিতে পারবেন না। সো আমাদের মনে করি এইটা যেহেতু টেবিল টেনিসে একটা অর্জন হয়েছে, তার মানে আমাদের আনা আরও সম্ভব, আরও ভালো কিছু করা সম্ভব। কিন্তু আমাদের সরকার থেকে, ফেডারেশন থেকে, এনএসসি থেকে, ইভেন আপনার অলিম্পিক থেকে এই জায়গাগুলো অবশ্য ফোকাসে আনা উচিত যে টেবিল টেনিসে এমন ক্রিকেটের মতো যেমন অনেক বড় টিম বা ফুটবলে অনেক বড় টিম, আমাদের টেবিল টেনিসে কিন্তু অনেক ছোট টিম, মানে 3-4 জন নিয়ে হলো আপনার ন্যাশনাল টিম গঠন হয় এবং জায়গাও কম লাগে প্র্যাকটিসের জন্য, ইভেন জায়গাও কম লাগে। সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু ওই লেভেলের মানে আমাদের পিছনে খরচও করতে হয় না আসলে। এই জায়গাগুলো আমি মানে রিকোয়েস্ট রাখবো সরকারের কাছে যে টেবিল টেনিসটাকে আপনারা একটু ফোকাসে আনলে এরকম রেজাল্ট সবসময় আনা সম্ভব, ইভেন এর থেকে ভালো কিছুও করা সম্ভব আমি বলে মনে করি। কৈকোয় মারমার থেকে একটু শুনতে চাই, রাঙামাটি থেকে উঠে এসেছেন, এমনি তৃণমূল পর্যায় থেকে আসলে দেশের ক্রীড়াঙ্গনে খুব বেশি উঠে আসতে দেখা যায় না ফুটবল ছাড়া অন্যান্য ইভেন্টগুলোতে। সেক্ষেত্রে আপনি উঠে এসেছেন, নিশ্চয়ই আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এসেছেন বা আগ্রহের জায়গা তৈরি হয়েছে কোনো কারণে। সেই জায়গা আসলে ফেডারেশন আপনার ওই জায়গাতে আসলে পূরণ করতে পেরেছে কিনা এই 5 বছরের মধ্যে, যে আপনি আসলে যেই জায়গায় যেতে যাচ্ছেন সেই জায়গায় যাওয়ার জন্য তো কিছু প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা কাটাতে যে সহযোগিতাটা পাওয়ার কথা একজন খেলোয়াড়ের, সেই সহযোগিতাটা কি পাচ্ছেন কিনা ফেডারেশন থেকে? আসলে ফেডারেশন থেকে তো তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, কিন্তু সব কিছু হয়ে ওঠে না। তো আমরা সব কিছু যেভাবে চাই বাইরে দেশে গিয়ে দেখি, মানে কোচ, তারপরে ফিজিও, মানে যেমন ফ্যাসিলিটিস আমাদের ওরকম নাই, ফরেনার কোচ নাই, এবং দেশের মধ্যেও কোচ এই বছরে 2-3 বার গেলাম, ওইখানে কোচ হয়েছে, চেঞ্জ হয়েছে 2-3টা। তো আমার মনে হয় যে পার্মানেন্ট কোচ রাখা দরকার ফেডারেশনের, এবং 2-3 বছরের জন্য, এবং ন্যাশনাল টিমে যারা যাবে তাদের জন্য আলাদাভাবে ফোকাস করা দরকার, যেটা আমাদের ক্যাম্পে হয় না। ক্যাম্পে তো আরও অনেকজনই থাকে, তো ন্যাশনাল টিমে মানে শুধু ন্যাশনাল টিমে যারা যাবে বাইরে খেলতে তাদেরকে আলাদাভাবে ফোকাস করলে আমরা আরও ভালোভাবে ভালো কিছু দিতে পারবো আর কি দেশ। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেভাবে আসলে জাতীয় দলকে নিয়ে একটা প্ল্যান করা বা বয়স ভিত্তিক দল একটা প্ল্যান করা, দীর্ঘমেয়াদী যে প্ল্যানটা ফেডারেশনের, সেটা আসলে আপনারা এখন পাচ্ছেন না, সেই কারণে আসলে আপনাদের যে আশা থাকছে প্রত্যেকটা টুর্নামেন্টে, সেই আশা আসলে শত ভাগ দিতেও পারছেন না। জাভেদ ভাই বলছিলেন একটা কথা, যে এই যে বেতন, নিয়মিত বেতন হওয়া, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা, ম্যাচ ফি পাওয়া, সেই জায়গাতে আসলে শুধু ক্রিকেট বা ফুটবল আমরা দেখে থাকি অনিয়মিত হয়ে যায়, আর সেখানে টেবিল টেনিস তো একেবারেই আশার বাইরে বা একেবারে মানে মাত্রার বাইরে। সেই জায়গাটাতে মানে আপনারা কখনো এই আওয়াজ তুলেছেন কিনা যে আপনাদের চুক্তির আওতায় আনার বিষয়টি বা নিয়মিত বেতন, নিয়মিত ইন্টারন্যাশনাল ম্যাচ ফি দেওয়ার জন্য কখনো আওয়াজ তুলেছেন আপনারা? এখন আমরা চাইলেও হয়ে ওঠে না, কারণ আমরা আগে ভালো কোনো রেজাল্ট দিতে পারি নাই, যার কারণে কি বলবো, মানে সব কিছু চাইলেও হয় না। মানে এখন দেশকে, সরকারকে তো আমাদের ভালো রেজাল্ট দেখিয়ে তো তারপর আমরা কিছু নিতে পারবো এখন, এবং ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করে, তারপরও হয়ে ওঠে না। এবং আমরা কি বলবো, জাতীয় চুক্তির যে বিষয়টা, সেই জায়গাটা থাকলে তো আসলে একটা ভবিষ্যৎ নিরাপত্তা যে নিশ্চিত হওয়া, সেই জায়গাটা নিরাপত্তা নিশ্চিত হলে আপনারা খেলাতেও কনসেন্ট্রেশন করতে পারবেন। সেই জায়গাতে কখনো কথা হয়েছে ফেডারেশনের কর্তৃপক্ষের সাথে? জি, আমরা ন্যাশনাল টিমে যারা ক্যাম্পে থাকি তারা সবাই বলেছি, এবং ফেডারেশন থেকে বলে যে অলিম্পিক থেকে মানে এখন আপাতত এসএ গেমসের ক্যাম্পটা স্থগিত আছে। তো এবং এর মধ্যেই ক্যাম্পে আমরা যা করছি তার মধ্যেই 3-4 মাস ধরে আমরা এখনও বেতন পাইনি। তো তারা বলে যে এখনও অলিম্পিক থেকে সেই বাজেটটা আসে নাই, তো তারা দিতে পারছে না, এই জন্য আমরা এখন আর কিছু চাইতে পারি না। জাভেদ আহমেদ, আপনি তো দীর্ঘদিন ধরে আছেন এই ক্যাম্পের মধ্যে, থাকেন, নিয়মিতই ডাক পান। এই যে ক্যাম্প হয়তো বা চলে সর্বোচ্চ 4 থেকে 6 মাস বছরের, পরবর্তী সময় তো আসলে নিজ খরচে আপনাদের জিম বা আপনাদের ফিটনেস ধরে রাখা, অনুশীলন সবকিছু আপনাদের করতে হয়। সেই জায়গাতে যখন বেতনটা অনিয়মিত হয়ে যায়, ওইটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় না একজন খেলোয়াড়ের জন্য? বিশেষ করে আমরা তো আসলে সব ফেডারেশনে তো ধনাঢ্য পরিবার থেকে উঠে আসে না,
সেক্ষেত্রে ওইটা আর একটু বেশি খেলোয়াড়দের মানে মান রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায় কিনা? জি জি, আপনি যদি মানে ফ্যাসিলিটির দিকে তাকান আর যদি রেজাল্টের দিকে তাকান, তাহলে আমরা অনেক বড় অর্জন করে ফেলছি। মানে এই অর্জনটা ফ্যাসিলিটির তুলনার সাথে আপনি যদি রেজাল্টের মানে কম্পেয়ার করেন, তাহলে এই রেজাল্ট আপনার আনার কথা না বাংলাদেশে। সো এটা উপর আল্লাহরও একটা রহমত ছিল। আর আমরা এটা সবসময় বলে আসছি ফেডারেশনের সাথে যে আমাদের আরও কীভাবে ফ্যাসিলিটি ক্রিয়েট করা যায়, কারণ এভাবে একটা মানুষের, আমি প্রথমেই বলতেছিলাম আপনাকে, একটা মানুষের লাইফের যখন আপনি সিকিউরিটি মানে না দিতে পারবেন, তার থেকে আপনি 100% এফোর্ট চাইলেও নিতে পারবেন না। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের সবসময় কথা হয়। এখন আমাদের ফেডারেশনে যিনি আছে সনেট ভাই, আমাদের সেক্রেটারি, তা উনিও এই বিষয়ে খুবই তৎপর আছে। উনি চেষ্টা করছে আমাদের জন্য কতটুকু কি করা যায়। আর সবসময় একটা কথা মানে হয়েছে যে তোমরা একটা রেজাল্ট করো, তাহলে হয়তো বা সরকারের ফোকাস বা অন্যান্য স্পন্সর নেওয়ার ক্ষেত্রে ওনাদের জন্য সুবিধা হবে। মানে আগে রেজাল্ট না আগে সুযোগ সুবিধা, কোনটা আসলে আগে পাওয়া উচিত? 100% আগে আপনার সুযোগ সুবিধা পাওয়া উচিত, তারপরে আপনার রেজাল্ট আশা করা উচিত। সো কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট বা সবসময় আপনার সব কিছু হয় না নিয়ম অনুযায়ী। সো ওনারাও চেষ্টা করে, হয়তো বা ওনাদেরও রেজাল্ট ওইভাবে আপনার একটা স্পোর্টসে যদি মানুষজন না মানে ক্রেজটা তৈরি হয়, সেই স্পোর্টসে মানুষ টাকা ইনভেস্ট করতেও আসলে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সো এখন যেহেতু একটা রেজাল্ট হয়েছে, আমি মনে করি সামনে হয়তোবা আমরা কতটুকু ফ্যাসিলিটি পাবো আমরা জানি না, কিন্তু নেক্সট জেনারেশন যেন ভালো কিছু পাই, এটার আশা সর্বদাই করি আমরা দুজনই। কথা হচ্ছিল জাতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা আসলে কতটুকু সুযোগ সুবিধা পান, প্রাপ্তি অপ্রাপ্তির যোগফলটা কতটা মিলাতে পারলো তাদের 53 বছরের ইতিহাসে। আমাদের সাথে উপস্থিত আছেন খই খই শাই এবং জাবেদ আহমেদ। কথা হচ্ছিল যে আপনারা যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন তার থেকেও আপনাদের যে অর্জন, সেটা আপনারা আসলে বেশ উল্লাসের সাথে আসলে উদযাপন করছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আপনারা যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল ফেডারেশন বা যারা আসলে দেশের সর্বোচ্চ এনএসসি, যাদেরকে আসলে আপনাদের কর্তা বলা হয় বা আপনাদের অভিভাবক বলা হয়, তাদের থেকে আসলে আপনারা কতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন বিগত সময়ে? যতটুকু অর্জন সলিডারিটি গেমস আপনারা বলছেন যে এবার আপনাদের রৌপ্য আসলে সর্বোচ্চ, এরপরে আসলে এনএসসি থেকে আপনাদের জন্য মানে আপনাদেরকে উল্লাসিত বা আপনাদের ইন্সপায়ার করার জন্য কি কখনো কোনো প্রাইজ মানি ঘোষণা করেছে এবার? আমরা এখন পর্যন্ত আর কি এনএসসি থেকে কোনো ঘোষণা পাই নাই। আমরা অলিম্পিক থেকে একটা ঘোষণা দিয়েছে আর আমাদের ফেডারেশন থেকে একটা ঘোষণা দিয়েছে। আর আমাদের এখনও টেবিল টেনিসের প্রেসিডেন্ট স্যারের থেকেও এখনও কোনো ঘোষণা আসে নাই। আমরা আশা করছি আর কি এনএসসি থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের থেকেও একটা ভালো একটা রেসপন্স পাবো আমরা। আমরা আশাবাদী, যেহেতু টেবিল টেনিসের এখন পর্যন্ত এটা সর্বোচ্চ রেজাল্ট, অন্তত এই রেজাল্টটাকে ওনারা ওইটুক মূল্যায়ন দিবে, এটা আমাদের বিশ্বাস। মানে আশা করেছিলেন, তবে সেই আশা ঘুরেবালি হয়ে গেছে। কারণ আমরা বিগত সময় দেখেছি যে অন্যান্য ফেডারেশনগুলো যখনই আসলে ভালো কীর্তি করেছে, তখনই আসলে তাদেরকে একটা উল্লাসিত বা তাদেরকে আরেকটু বেশি অনুপ্রাণিত করার জন্য তাদের জন্য প্রাইজ মানি ঘোষণা করে থাকে এনএসসি। আমরা বিগত সময়ে দেখেছি যে বাংলাদেশ ভারত যে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ হয়েছে, তখনও কিন্তু ক্রীড়া পরিষদ যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, তিনি 2 কোটি টাকা প্রাইজ মানি ঘোষণা করেছেন। আমরা একটু দেখতে চাই আসলে বিগত সময়ে কাদেরকে আসলে প্রাইজ মানি দিয়েছে। যেটা বলছিলাম যে ভারতকে হারানোর যে সফলতা, সেজন্য কিন্তু 2 কোটি টাকা পুরস্কারের ঘোষণা তাদেরকে দেওয়া হয়েছে পুরুষ ফুটবলের। এরপর যদি দেখি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে যখন জুন মাসে সাফল্য অর্জন করেছিল ঋতুপর্ণা সাগরিকারা, তখনও তাদেরকে 1/2 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে এনএসসি তাদের জন্য। এবং নারী কাবাডি দলের ব্রোঞ্জ পদক সম্প্রতি সময় আমরা দেখেছি যে বিশ্বকাপের আগে তারা যখন এই ব্রোঞ্জ পদক অর্জন করেছে, তাদের জন্য 25 লাখ টাকা পুরস্কার বরাদ্দ দেওয়া হয়েছিল এবং তারা বুঝেও পেয়েছিল খুব দ্রুত সময়ের মধ্যে। এবং এশিয়ান আর্চারিতে পদকের সুবাদে 10 দল, তাদের মধ্যে 10 লাখ টাকা আসলে পুরস্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং যুব হকিতে সম্প্রতি সময়ে ব্রোঞ্জ জেতায় নারী দলকে 21 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এবং যুব এশিয়া কাপ জয় ক্রিকেটারদের আসলে বাদ পড়েনি, ক্রিকেটাররা তাদেরকে 1/2 কোটি টাকা পুরস্কার দিয়েছে এনএসসি তরফ থেকে। এই যে সবগুলো ফেডারেশনই মোটামুটি দেখা যায় যে ফুটবল থেকে ক্রিকেট, হকি, কাবাডি সবাই আসলে এনএসসির পুরস্কারের মধ্যে আসলে রয়েছে এবং তাদের যে উদযাপন, সেই উদযাপনে তারাও আসলে যুক্ত হয়েছেন। তবে আপনারা কেন এখনো এনএসসির এই পরিকল্পনা থেকে পিছিয়ে আছেন? এখানে আসলে খই খই মারমা আশাহত হয়েছেন কিনা, বা আসলে এই জায়গায় আরো একটু বেশি এনএসসির তদারকি বা মনোযোগ আশা করছিলেন কিনা?
আসলে আমরা চেয়েছিলাম, যেহেতু এটা টেবিল টেনিসের ইতিহাসে এত বড় একটা রেজাল্ট, তো আমরা চেয়েছিলাম এনএসসি অলিম্পিক থেকে যেহেতু ঘোষণা দেয়া হয়েছে এবং ফেডারেশন থেকেও, তো এনএসসি থেকেও চেয়েছিলাম কিছু একটা ঘোষণা দিক বা সংবর্ধনা দিক, কিন্তু আমরা এখনও পাইনি। এবং যখন দেখলাম যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আর্চারিতে পুরস্কারের ঘোষণা দিল, তো তখন আমরা একটু আশাহত হয়েছিলাম যে আমরা এত বড় একটা রেজাল্ট করে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই পেলাম না। তো আমরা আশা করি এনএসসি আমাদের জন্য কিছু করবে। মানে এই অর্থটা তো আসলে আপনাদের সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে আসলে ফেডারেশনগুলো ব্যবহার করে থাকে। আমরা বিগত সময় দেখেছি যে নারী কাবাডিতে যখন তারা 25 লাখ টাকা পেয়েছিল, তখন সেই টাকাটা আসলে তাদেরকে নেপাল ট্যুরে যাওয়ার পেছনে খরচ করতে হয়েছিল ফেডারেশনকে। কারণ বলা হচ্ছিল যে আর্থিক সংকটে থাকা দেশের ফেডারেশনগুলো যখন মানে এই যে সুযোগ সুবিধা দিতে আসলে খেলোয়াড়দের সঠিকভাবে পারে না, তখন এনএসসি বা সরকার বা অন্য যখন স্পন্সর প্রতিষ্ঠান থেকে এই অর্থগুলো আপনাদের সুবাদে আসে, তখন এইগুলো দিয়ে আসলে আপনাদের আরও একটু মান উন্নয়নের কাজ লাগানো হয়। সেই জায়গায় আসলে এনএসসির মনে হয় না যে এনএসসি মানে আপনাদের দিক থেকে নজরটা আসলে অন্য জায়গায় তারা দিয়ে দিয়েছে? কারণ এই অর্থটা তো আসলে তাদের একটা বরাদ্দই থাকে প্লেয়ারদের উল্লাসিত করার জন্য। না না, আপনি যেটা বলছেন অবশ্য, কিন্তু আমরা আসলে এখনো যেহেতু মানে আমরা তো আশাহত হতে চাচ্ছি না আর কি, এখনো আশা রাখছি যে এটা এত বড় অর্জন ওনরা অবশ্যই কিছু না কিছু মানে আমাদের অবশ্যই মানে পুরস্কৃত করবে, এটা অবশ্যই আশা রাখি। আর এইটার আসলে বেসিক্যালি আমাদের যদি কোনো ভালো কোনো মানে ফিউচার করে দিতে পারে, তাহলে নেক্সট জেনারেশনটা টেবিল টেনিসে আরও খেলতে আসবে, এটাই আর কি আমাদের চাওয়া। আমরা হয়তো বা কতটুকু কি পাবো বা না পাবো এটা জানি না, কিন্তু আমার কথা হলো এমন একটা সিম্বল তৈরি করেন যে খই খইকে দেখে যেন আরও কয়েকটা খই খই তৈরি হয়, বা আমাকে দেখে যেন এরকম আরও অনেক প্লেয়ার উঠে আসে যে এরকম করলে ওই ফ্যাসিলিটির আন্ডারে যাওয়া যাবে। সো এটাই বেসিক্যালি চাওয়া। আর এখন পর্যন্ত ফেডারেশনও চেষ্টা করছে। ফেডারেশন থেকে কি এই জয়ের পর কোনো আপনাদের কোনো কিছু বরাদ্দ দেওয়া হয়েছে কিনা, পুরস্কার বা প্রাইজ মানি? জি জি, ওনরা এমনি আমাদের 1 লাখ করে টাকা ঘোষণা করছে। আমাদের ফেডারেশনও তো আসলে ওইভাবে মানে বড় কোনো ফান্ড নাই আমাদের ফেডারেশনে, তার ভিতর দিয়ে ওনরা এটা ঘোষণা করছে। আর ওনরা বলছে আমরা আরও কিছু স্পন্সর অন্যান্য দিক সুবিধা তোমাদের দেওয়ার চেষ্টা করছি, এইটাই আর কি আমাদের সাথে ওনার লাস্ট কথা হয়েছে। আচ্ছা, জাতীয় দলে আসলে ভালো করার জন্য টুর্নামেন্ট, বছরব্যাপী যে টুর্নামেন্ট থাকার যে বিষয়টা, সুযোগ সুবিধার পাশাপাশি তো এটাও গুরুত্বপূর্ণভাবে কাজ করে আপনাদের প্লেয়ারদের মান উন্নয়নে। সেক্ষেত্রে এই বছর আমরা দেখেছি বেশ কয়েকটি টুর্নামেন্ট হয়েছে। আর লাস্ট আপনারা সলিডারিটি গেমস যাওয়ার আগে ফেডারেশন কাপ খেলেছেন। তবে সেই ফেডারেশন কাপটা একটু মনে হয়েছে কি না যে তড়ি ঘড়ি করে আয়োজন করা হয়েছে খুব দ্রুত সময়, একটা ওই প্রস্তুতির জন্য ওইটা কি এনাফ ছিল কিনা? না, আর একটু সময় পেলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু আমাদের যে শিডিউল ছিল উনি ওই টাইমে ছাড়া আবার করাটা কঠিন হয়ে যেত। আবার এসে আবার অন্যান্য যেমন ন্যাশনাল করতে যাচ্ছে, সামনে লিগ করতে যাচ্ছে আমাদের ফেডারেশন থেকে, তা ওনাদের ওই শিডিউলটা এই জন্য ওনারা আর কি রাখছে আর কি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের বছরের শুরু থেকে একমি কাপ উন্মুক্ত প্রাইজ মানি ছিল, প্রেসিডেন্ট কাপ উন্মুক্ত প্রাইজ মানি এবং ফেডারেশন কাপ, এর মাঝে আপনারা একটা র্যাঙ্কিং আপ টুর্নামেন্টও অংশগ্রহণ করেছিলেন, এবং দেশের বাইরে যেটা ছিল বিশ্বকাপ বাছাই পর্ব এবং এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, যেখানে আপনারা বিশ্বকাপ বাছাই পর্বে সম্ভবত আপনারা 5 নম্বরে গিয়ে শেষ করেছিলেন গ্রুপে, এবং এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে 23টি দল অংশগ্রহণ করেছে, যার মধ্যে আপনারা 20 নাম্বার হয়ে শেষ করেছেন। এই যে টুর্নামেন্ট এই বছরে এতগুলো হয়েছে, আপনারা কি আসলে স্যাটিসফাইড কিনা যে এই টুর্নামেন্টের মান এবং টুর্নামেন্টের সংখ্যা নিয়ে দেশ বিদেশ ঘুরে? আসলে আমরা বিদেশের টুর্নামেন্টগুলোয় যখন আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোয় পার্টিসিপেট করি, হয়তোবা আমরা যদি খারাপও করি, কিন্তু আমি বিশ্বাস করি ওর থেকে আমাদের কিছু শেখার আছে। প্রতিটা টুর্নামেন্ট থেকেই খারাপ হোক ভালো হোক আপনি কিছু না কিছু শিখতে পারবেন, যেটা আপনার পরবর্তী টুর্নামেন্টে ওটা অনেক কাজে লাগে। কারণ আমরা যেমন ফার্স্ট যে টুর্নামেন্টটা হয়েছিল নেপালে, ওইটায় আমরা কিন্তু নেপাল মালদ্বীপ দুইজনের সাথে আমরা হেরে যাই। তারপরে ইন্ডিয়াতে যে এশিয়ান চ্যাম্পিয়নশিপটা হলো, ওটা কিন্তু আবার দুইজনের সাথে আমরা আবার জিততে পারছি আর কি, আমাদের বাংলাদেশ টিম। সো আমি বিশ্বাস করি যে মানে টুর্নামেন্ট যত খেলবো তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আর এটা আমি খারাপ কোনো দিক দেখি না। টুর্নামেন্ট যত খেলা হয় এটা তত ভালো আর কি। আপনার থেকে যদি খই একটু জানতে চাই যে এই যে টুর্নামেন্টগুলো আয়োজন করছে ফেডারেশন, এরপর আসলে আপনাদের চাহিদা কি আরো একটু বেশি কিনা? ইন্টারন্যাশনাল ম্যাচ এনে বা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের যদি কোনো ব্যবস্থা করে থাকে ফেডারেশন, এই জায়গায় আসলে আপনাদের ওই চাহিদাটা কখনো জানাতে পেরেছেন কিনা বা তাদের কানে পৌঁছেছে কিনা ফেডারেশন কর্তাদের?
আমরা সবসময় চেয়েছি যে যাতে দেশে বেশি করে টুর্নামেন্ট হোক, বিশেষ করে লিগ করলে যেটা লিগ তো নিয়মিত হয়ও না আমাদের দেশে, হয় না, মানে 2-3 বছরে এখনো মনে হয় একটা হয়েছে। তো আমরা চাই লিগ হোক, কারণ লিগ না হলে প্লেয়াররা ফিনান্সিয়াল কোনো সাপোর্ট পাবে না, যার কারণে প্লেয়ারদের কোনো খেলার কোনো ইন্টারেস্ট থাকবে না। এবং ইন্টারন্যাশনাল যদি আমরা না খেলি তাহলে বাইরের প্লেয়ারদের সাথে আমাদের দূরত্ব তৈরি হবে, যেটা আমরা যদি ইন্টারন্যাশনাল খেলাটা ধরে রাখি তাহলে তাদের খেলার স্কিলটা বুঝতে পারবো এবং তারা কতটুকু ইমপ্রুভ করছে সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা যদি না খেলি তাহলে আমাদের তাদের সাথে অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে। মানে ইন্টারন্যাশনাল খেলা থাকলে তো আপনাদের র্যাঙ্কিংটাও আসলে যদি আপনারা জয় পান বা ভালো করেন, সাফল্য আসে, তাহলে আরো বেশি আপ হয়। দর্শক, কথা হচ্ছিল প্রাপ্তি ও অপ্রাপ্তি টেবিল টেনিস ফেডারেশন নিয়ে। আমাদের সাথে এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন খৈখৈ সাই এবং জাবেদ আহমেদ। জাবেদ আহমেদ, কথা বলছিলাম যে টেবিল টেনিসের আপনাদের বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তির পরেও আসলে আপনারা যেখানে আছেন এখন আছেন, আপনারা আসলে বলছেন যে ওই জায়গাতে আরো বেশি সাফল্য অর্জন করা সম্ভব যদি টুর্নামেন্ট আসলে বেশি বেশি আয়োজন করে। এবং যে বলা হচ্ছিল যে তৃণমূল পর্যায় থেকে যে টুর্নামেন্ট করে বাছাই করে প্লেয়ারদেরকে সেগমেন্ট অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া, যেমন জাতীয় দল বয়সভিত্তিক একটা প্লেয়ার থাকবে, সেই জায়গায় আসলে এখন বর্তমান যারা ফেডারেশন কর্তারা আছেন তারা কতটুকু কাজ করছেন? আমি মনে করি আমাদের বিকেএসপি একটা বিশাল বড় পার্ট যে আপনার তৃণমূল থেকে প্লেয়ার উঠানোর, কারণ ওনরা প্রতি বছরই মনে হয় ট্যালেন্ট হান্ট করে প্রতি জেলার থেকে আর কি প্লেয়ারগুলো উঠিয়ে আনে। আর আমাদের ফেডারেশন হলো চেষ্টা করছে বিকেএসপির সাথে সমন্বয় করে কাজ করার। আর আমাদের এমনি আগে জুনিয়র ক্যাম্পগুলো বেশি হতো, এটা আমি মনে করি আরও এখন বাড়ানো উচিত, প্রতি জেলায় অন্তত করা উচিত, বছরে একবার বা দুইবার করে, তাহলে অনেক প্লেয়ার উঠে আসবে। আমি যতটুকু জানি আমাদের ফেডারেশন এই প্রোগ্রামটা হাতে নিয়েছে, ওনরা প্রতি বছরে আর কি প্রতি জেলার থেকে কিভাবে প্লেয়ার উঠানো যায় সেটার জন্য কাজ করছে আর কি। খৈখৈ সাই, আমি যতটুকু জানি আপনি কোয়ান্টাম স্কুল থেকে উঠে এসেছেন। আপনার রাঙামাটিতে আপনার যে এলাকা আছে সেই জায়গাতে আসলে কতটুকু টেবিল টেনিস নিয়ে কাজ করতে দেখেছেন, বা কোনো প্রোগ্রাম, স্কুল টুর্নামেন্ট, ওই জায়গায় আসলে ওই টেবিল টেনিসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ফেডারেশন থেকে কতটুকু কাজ আপনার চোখে পড়েছে? আসলে আমি যেহেতু রাঙামাটির হলেও একদম দুর্গম এলাকা থেকে উঠে আসা, তো আমার মনে হয় এখনও আমার এলাকায় যারা থাকে এখনও ভালো মতো টেবিল টেনিসটাকে চিনে না। তো টেবিল টেনিস ছড়ানোটা মনে হয় খুবই একটু টাফ হয়ে যাবে ফেডারেশনের জন্য, কারণ ওইখানে আমাদের ওইদিকে ফুটবল বলতে বেশি জনপ্রিয়, সবাই ফুটবলই চিনে। তো টেবিল টেনিস যদি ছড়াই দেয়া হয় তাহলে আমার মনে হয় অনেক প্লেয়ার আমার মতো উঠে আসবে এবং ইন্টারেস্ট এবং আরও পপুলার হবে। মানে ফুটবলের যখন জনপ্রিয়তা তুঙ্গে সেই সময় এই কাজটা করা নিশ্চয়ই কঠিন স্বাভাবিকভাবেই। সেই ক্ষেত্রে ফেডারেশনের পাশাপাশি ক্লাবগুলোর আসলে দায়িত্ব আছে কিনা আপনাদের নিয়ে কাজ করা? আপনি কখনো ক্লাবে কখনো খেলেছেন কিনা, সেই অভিজ্ঞতাটা যদি একটু জানতে চাই। সেই মানে ক্লাবের কর্তাদের আচরণ কেমন আপনাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে? জি, ক্লাব কর্তাদের আচরণ বলতে হলো আমাদের যখন লিগ হয় বা যদি কোনো বড় টিমস ইভেন্ট থাকে তখন আর কি ক্লাবগুলোকে পাওয়া যায়। এছাড়া ক্লাবগুলোকে সাধারণত প্রতি বছরে পাওয়া যায় না ওইভাবে। আমাদের আনসার আর আর্মি আমাদের বিশাল বড় একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, মানে অন্তত স্পোর্টস জোনে, শুধু টেবিল টেনিস না অন্যান্য ইভেন্টগুলোতেও। কারণ এরা মান্থলি একটা পেমেন্ট করে আর সব কিছু মিলিয়ে প্লেয়ারদের খোঁজ খবর রাখে। কিন্তু ক্লাবগুলোকে ওইভাবে আসলে যেভাবে আমরা আশা করি যে ক্লাবগুলোও প্রতি বছরে আর কি প্লেয়ারদের গ্রুমিং করবে বা আদার্স ফ্যাসিলিটিগুলো দেখবে, শুধু টুর্নামেন্টের টাইমেই হলো ক্লাবগুলোকে বেশি পাওয়া যায়, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। মানে ফুটবল ক্রিকেটের জন্য ক্লাব যেমন আতুরঘর হয়ে থাকে, আপনাদের জন্য তো আসলে সেটা হওয়া উচিত। তবে এইটা একেবারে উল্টো চিত্র হয়ে গেছে আপনাদের জন্য, যে ফেডারেশন থেকে সিলেকশন বা ফেডারেশন তুলে আনার পর ক্লাবগুলো তখন আসলে ক্লাবের লিগ চালানোর জন্য আপনাদেরকে নিয়ে যায়, সেটাও আবার অনিয়মিত লিগ আয়োজন হয়ে থাকে। সেই জায়গাতে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম যেটা বলছিলাম, সেইটা নিয়মিত হওয়া প্রয়োজন কিনা, বিশেষ করে স্কুল পর্যায়ে টেবিল টেনিসটাকে পরিচিত করানোর জন্য আপনাদের রাঙামাটি এলাকা বা অন্য জেলাগুলোতে আসলে এই টেবিল টেনিসের সাথে এখনো পরিচিত অনেকেই অপরিচিত রয়েছে, যেহেতু জায়গা কম এবং সময়ও স্বল্প, সময় খুব কম লাগে। সেই জায়গায় আসলে আরেকটু বেশি সুযোগ আছে কিনা এইখানে এঙ্গেজ করানোর? আমি মনে করি আপনার স্কুল টুর্নামেন্টটা প্রতি বছরে করা উচিত। স্কুল টুর্নামেন্টটা করলে ওইখান থেকেও বেশ কিছু প্লেয়ার আপনি পাবেন।
আর প্রতি জেলায় অন্তত একটা করে মানে ইয়ারলি যাতে ন্যাশনালে আসতে পারে আপনার ওরকম 8-10টা প্লেয়ার, ওরকম একটা সিস্টেম চালু করা উচিত। আপনার সিস্টেম চালু করলে এর থেকে আস্তে আস্তে প্লেয়ার আসতে পারবে। আমাদের যেমন নড়াইল থেকে আমি আসছি, আমাদের নড়াইল একটা ক্লাব ছিল, ওইখানে ব্যাচ বাই ব্যাচ আর কি আপনার প্লেয়ার আসছে ঢাকাতে, মনে করেন একটা বিশাল বড় মানে পার্সেন্টেজ। কত সালের দিকে এটা এটা এক্স্যাক্ট সালটা আমি বলতে পারবো না। এটা মানে টেবিল টেনিস বলতেই নড়াইল এক কথায় আর কি অনেকে বুঝে। নড়াইল থেকে অনেক ন্যাশনাল চ্যাম্পিয়ন বের হয়েছে। আর আমরা যেমন সিনিয়রদের দেখেছি, সিনিয়রদের দেখে আর কি আমরা টেবিল টেনিসে আসছি। এরকম ব্যাচ বাই ব্যাচ দেখা গেলো আমাদের পরেও কেউ আসতেছে, এই জিনিসগুলো আছে। কিন্তু এই সিস্টেমটা প্রতিটা জেলায় যদি চালু করতে পারে তাহলে অন্তত প্লেয়ারের অভাব হবে না। আর একটা জিনিস, আপনার লিগটা টাইম টু টাইম করতে হবে, ন্যাশনালটা করতে হবে, তাহলেও আপনার অনেক মানে জাতীয় প্রতিযোগিতাও তো নিয়মিত হচ্ছে না। এটাও একটা আমাদের জন্য দুর্ভাগ্যের, কারণ এই জাতীয় আপনার প্রতিযোগিতা যদি প্রতি ইয়ারে ঠিকঠাক জাতীয় প্রতিযোগিতা তো আপনাদের ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ সেই জায়গাতে প্রভাব পড়ে। জি জি, অবশ্যই অবশ্যই আমাদের র্যাঙ্কিং থাকে জাতীয় প্রতিযোগিতায়। আর সবথেকে বড় জিনিস যে প্রতি ইয়ারেই এগুলো করার কথা, যে কোনো কারণে হোক হচ্ছে না আর কি। আপনার দেশের অবস্থা বলেন বা সব কিছু মিলিয়ে হচ্ছে না, কিন্তু এটা নিয়ম কিন্তু আপনার প্রতি বছরেরটা বছরেই করার, কিন্তু এটা আর কি আমরা সব সময় পাচ্ছি না এটা ফেডারেশন থেকেও। কিন্তু এখন চেষ্টা করতেছে সনেট ভাই, উনিও আমাদের আশাবাদী করছে যে আমরাও রেগুলার টুর্নামেন্টগুলো করব। আমরা যতটুকু দেখছি উনি চেষ্টা করছে আর কি টুর্নামেন্টগুলো রেগুলার করার। মার্মা, বিরতির সময় কথা হচ্ছিল আপনার সাথে, যে বলছিলেন যে কোচ আপনাদের বারংবার পাল্টায়। সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোচ যদি দীর্ঘমেয়াদী আপনাদের সাথে কাজ করে, সেই জায়গায় আপনাদের সমস্যা এবং সমাধান দুই জায়গাতেই আসলে কাজ করা সম্ভব। সেই জায়গাতে আসলে ফেডারেশনের এইখানে কোনো পরিকল্পনা আছে কিনা, বিশেষ করে সলিডারিটি গেমস আপনাদের এমন সাফল্যের পর? আমাদের যে সেক্রেটারি সনিত স্যার, উনি কালকেই বলেছিল প্রেস কনফারেন্সে যে ইরান থেকে একজন কোচ এবং ইন্ডিয়া থেকে আরেকজন কোচ আনার চেষ্টা করছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে হয়ে উঠছে না। তো উনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং আমরা সবসময় চাই যে ফরেনার কোচ আসুক, পার্মানেন্টভাবে 1-2 বছর থাকুক, আমাদের সমস্যা সব কিছু এবং আমাদের স্কিল যেন আরও ভালো হয় এবং বাইরের ভালো দেশের সাথে যেন, ইন্ডিয়া যেমন অনেক এগিয়ে গেছে আমাদের পুরো ধরা ছোঁয়ার বাইরে, ওরা এখন চায়নার সাথে ফাইট করে বিট করে চায়নাকে। তো আমার মনে হয় আমাদের যদি এই সুবিধা দেয়া হয় তাহলে আরও আমরা ইমপ্রুভ করতে পারবো এবং দেশকে আরও ভালো কিছু দিতে পারবো। জাভেদ আহমেদ, ছোট্ট করে একটু শুনতে চাই আপনার জায়গা, আপনি তো দীর্ঘ বছর ছিলেন এই জায়গায়, আসলে ফেডারেশনে যারাই আসলে সময়ের পর পর আসেন তারাই আসলে অজুহাত দিয়ে যান কিনা, আর্থিক সংকটের দোহাই দেন কিনা? না, সবার কথা আমি একভাবে নিব না। মানে কেউ কেউ আসে, চেষ্টাও করে হয়তোবা, মানে টেবিল টেনিস যেহেতু আসলে ওইভাবে পপুলার না বাংলাদেশে, সো আপনার মানুষজন আসলে ওইভাবে ইনভেস্ট করাটাও কঠিন হয়ে যায়। ওনাদের জায়গা থেকে চেষ্টা করে, হ্যাঁ। কিন্তু আপনি যেটা বললেন, অবশ্যই কিছু কিছু কর্মকর্তার ল্যাকিংস তো থাকেই, আসে বিদেশ ঘোরার জন্য আছে এরকম কিছু কিছু। আর আমি মানে বেসিক্যালি প্লেয়ারদের কথাই বলবো যে আমি আশা করব যে অন্তত ন্যাশনাল টিমের রেজাল্টটা এটা ধারাবাহিকভাবে বজায় থাকুক, আর এর থেকেও ভালো সম্ভাবনা আছে আমাদের সামনে। কিন্তু আমাদের ওই ফ্যাসিলিটিটা ক্রিয়েট করতে হবে। আমরা বারবারই একই কথা বলছি, কি কারণে? কারণ ফ্যাসিলিটিটা হলে আমরা যেহেতু মাঠে খেলি, আমরা জানি আমরা ওদের থেকে কতটুকু পিছিয়ে আছি। নিশ্চয়ই জাভেদ এবং খই, আমরাও চাই আসলে যেহেতু আপনারা একটা বেশ আলোড়ন সৃষ্টি করেছেন সলিডারিটি গেমসে, সেই আলোড়ন বা সেই প্রাপ্তির ছোঁয়াটা যাতে আসলে পরবর্তী গেমসগুলোতেও থাকে এবং আপনাদের আশা যেন পূরণ হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। ঠিক 3 বছর আগে বিশ্বকাপের হতাশা নিয়ে ফিরতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে, তবে 3 বছর পর তার উত্তরসূরিরা কিন্তু তাদেরকে হতাশ করেনি। অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলে ঠিকই যেই চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল সেটা তারা আসলে পূরণ করেছিল। আমরা যদি একটু দেখি, কাল রাতে যে ম্যাচ ছিল অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলের, পর্তুগাল অস্ট্রিয়ার সাথে 1-0 গোল করেছিল। এরপরে ব্রাজিল এবং ইতালির যে ম্যাচ ছিল 2-4 পেনাল্টিতে আসলে তারা জয়টা আসলে নিশ্চিত করতে পেরেছে। তবে একটু পর্তুগাল নিয়ে যদি কথা বলতে চাই, পর্তুগালটা কিন্তু আনিসিও যিনি আছেন বেনফিকার সেন্টার ফরওয়ার্ডে খেলেন, তার 32 মিনিটের এক গোলই কিন্তু এই জয়টা তাদেরকে এনে দিয়েছে এবং তিনি এই আসরে
করে সবচেয়ে বেশির মধ্যে দ্বিতীয় সারিতে আছেন গোল করার টেবিলে, তিনি করেছেন 7টি, এবং অস্ট্রিয়ার আরেকজন আছেন জোহানেস, তিনি করেছেন 8টি, এবং সেরা বুট যেটি সর্বোচ্চ গোল করে বুটও কিন্তু এই অস্ট্রিয়ার এই প্লেয়ার ঘরে তুলেছেন, নিজের মধ্যে করে নিয়েছেন। ব্রাজিল কিন্তু পর্তুগালের কাছে সেমিফাইনালে হেরে আসলে তাদের এবারের বিশ্বকাপ ট্রফিটা ঘরে নেওয়া হয়নি, সেখানে পর্তুগালকে তারা হারিয়েছে, এবং পর্তুগালের এই জয়ের জন্য আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বড় তারকা কিন্তু তাদেরকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছে। আমরা যদি একটু দেখতে চাই আজকে রাতে কি কি ম্যাচ রয়েছে, আজকে রাতেও অনেক ম্যাচ রয়েছে ফুটবল সমর্থকদের জন্য, তাদের সেই ম্যাচগুলো লা লিগার ম্যাচ এবং হেতাফে এলচের রাত 2টার ম্যাচ, এবং সিরিয়াতেও রয়েছে কোমো সাসোলো ঠিক রাত 1:45টার দিকে। দর্শক, এই ছিল আজকে রাতের ম্যাচ এবং আলোচনার বিষয়। এতক্ষণ আমাদের সাথে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।